এখন ভালো হয়ে গেল তো একবার বললে আরে না আগের দিন আগে তো বললো না যাবে মামা বাড়ি ও দেখছি সুযোগ আচ্ছা এখানে পুরোটা নেই, পুরো চ্যাপ্টারটা হলো আরেকবার এক পিস একটা আরে বাবা পুরো একটা বই দেবো এই চ্যাপ্টারে। হ্যাঁ বইয়ের মতো ভাঁজ করে নাও, একটা পেজে আবার পিন মারবে, ও আবার পিন মারছে দেখেছো, বুদ্ধি কত দে মাথায়, বুদ্ধি কোথায়, হাঁটু বুঝে হাঁটুতে সিঙ্গেল পেজ মুড়িয়ে নাও এরকম করে। যাও 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 যাও, মারো 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 মেরে নাও মেরে নাও, মনে না না বলছে বাড়ির থেকে নিয়ে আসবো। বসো বসো বসো, এই শোনো এই অধ্যায়টায় কথা না কথা না, যারা আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনা করবা ভাবছো, হ্যাঁ বা এমনি কিছু জানার জন্য, হ্যাঁ এই অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হলো, ভালো করে পড়বা। আর এই অধ্যায়টা আবারও বলছি, ওই এতদিন তোমরা এই কেমিস্ট্রি হচ্ছে এবিসিডি পড়েছো, ওই লোহা মানে এফি, ক্রোমিয়াম মানে সিআর, সোনা মানে এইউ, আর রূপো মানে এজি, এগুলো ছিল হচ্ছে ওই কেমিস্ট্রির এবিসিডি আর কি। তো এখন যেটা পড়বো সেটা হচ্ছে কিছু কিছু অ্যাপ্লিকেশন, যেটা খুবই সহজ, একদম কঠিনের কোনো বিষয় নেই। যাই হোক, তা প্রথম দিকে দেখো। আচ্ছা প্রথম থেকে যদি কেউ বলে না অর্গানিক কেমিস্ট্রি খুব কঠিন, তাহলে ব্যাপারটা হচ্ছে মনে করবে যে সে পড়েনি, হবো না আমি, আমার সময় কত আমি তো যদি পড়াই শুধু বায়োলজি পড়াবো, জীবন বিজ্ঞান, আর বাদ বাকি এদিকে কি করতে হবে। তবে মাধ্যমিক দাও, হ্যাঁ শোনো না মাধ্যমিকটা শুনে নাও, মাধ্যমিকটা দিয়ে নাও, যদি দেখো যে এই তিনটে সাবজেক্টে মোটামুটি নাম্বার আসছে, তাহলে আশেপাশে যে কোনো স্কুলে গিয়ে সায়েন্সে ভর্তি হয়ে যাবে। মানে আর্টসে 450 পাওয়ার থেকে সায়েন্সে 300 পাওয়া অনেক ভালো। ফেল করার অপশন নেই, ফেল করো যদি মন দিয়ে পড়ো, ফেল করবা কেন? তুই যদি ভাবো আড্ডা মেরে বেড়াবো, তাহলে কি হলো, মেসেজ করানোর কিছু নেই তো, নেক্সট ইয়ার জীবন বিজ্ঞান চলবে তো, যদি তোমরা কেউ সায়েন্স নাও তাহলে চলবে। আচ্ছা নাও ঠিক আছে, 137 পাতায় আসো। দেখো কোশ্চেনে, কোশ্চেন দেখো লেখা আছে অর্গানিক কেমিস্ট্রি। আচ্ছা কেমিস্ট্রির অনেকগুলো ভাগ আছে, কেমিস্ট্রির অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে তিনটে ভাগ, হ্যাঁ মেইনলি তিনটে ভাগ। একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, আচ্ছা একটা হচ্ছে ইনঅর্গানিক, কোনটাই কঠিন না, একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর আজকে যেটা বলবো সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। হ্যাঁ নিবি না, কি হয়েছে, না হবে, ওখানে নিউট্রিশন নিতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে হবে, ফিজিক্স বাদ দিয়ে দিন। আমি তো বলছি আমাদের বন্ধুরাই করেছে অনেকে, ওরা 500 কাছাকাছি নাম্বার পেয়েছিল। ওরা নিয়েছিল অঙ্কের জায়গায় নিউট্রিশন নিয়েছিল, আর ভৌত নিউট্রিশন ওই রোজ যাবা খিচুড়ি করাবে আর ডিম বাজাবে, বলছে ডিমের হলুদ অংশে কুসুম, ওই অংশের ফ্যাট, সাদা অংশে প্রোটিন, ওটা হচ্ছে প্রোটিন তো বলে দিলাম, বুঝতে পেরেছো। আর খিচুড়ির মধ্যে কি আছে, ডাল মিশে আছে, ডালের মধ্যে ওই ওমেগা 3 থাকে, চালের মধ্যে ফাইবার থাকে, এই পড়ি হচ্ছে নিউট্রিশন। আরে হ্যাঁ তো বলছি, শুধু কেমিস্ট্রিটা রাখতে হবে, বাদ বাকি সব তুমি হাবি যাবি নাও, কিছু যায় আসে না। হ্যাঁ জীবন বিজ্ঞান না রাখলেও চলে, অনেকে জীবন বিজ্ঞান, জীবন বিজ্ঞান সহজ বলে রাখে, কঠিন
কম্পিউটার স্কুলে যেটা শেখায় ওটা একটু ভালো করে শেখাও, এটা কম্পিউটার সায়েন্স। সায়েন্স নিচ্ছে, হ্যাঁ ইচ্ছা হয়ে গেল কথা শুনতে। তবে পিওর সায়েন্সের ভ্যালু একটু বেশি, ম্যাক্সিমাম পিওর নেয় না, কুড়িতেই যাবে। আচ্ছা না, অবশ্যই 20 বছর দাম। আরে না, সবচেয়ে বড় কথা কি বলতো, তোমার ডিগ্রি দেখো, ব্যাপারটা হচ্ছে আর্টসে, শোনো আর্টসের ছেলেমেয়েরাও ডিগ্রি অর্জন করবে, সায়েন্সের ছেলেমেয়েরাও ডিগ্রি অর্জন করবে। ডিগ্রির ভ্যালুটা তুমি পরে গিয়ে বুঝতে পারো। মানে ডিগ্রি ভ্যালু করতে ধরো তুমি ভাবছো যে আমি এইটা করবো, দেখবে ডিগ্রি থেকে আটকে যে না আমার এইটা ডিগ্রিটা নেই বলে আমি পাচ্ছি না শুধু, এরকম একটা ব্যাপার। আমি তো তোমাদের বলেই দিলাম নিউট্রিশনে এরকম আসে। আমি বলছি যারা এই কথা না, যারা আর্টস নেয় তারাও দেখবো ইয়ে নেয়, ওই নিউট্রিশন নিতে পারে, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারে, দেখবো তাদের নাম্বার দেয় 90% উপর নাম্বার দেয় কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন। আচ্ছা শোনো, জৈব রসায়ন আছে কথা না, এই কথা না, কথা না, শুনে না, কেমিস্ট্রিকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, বাংলা মনে নেই আমার, একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, একটা হচ্ছে অর্গানিক। আচ্ছা, অর্গানিক মানে হচ্ছে জৈব রসায়ন, অর্গানিক মানে জৈব রসায়ন। আচ্ছা, ইনঅর্গানিক মানে অজৈব রসায়ন, হয়ে গেল। আর ফিজিক্যাল মানে হচ্ছে সাংগঠনিক রসায়ন, যে কোনো কোনো জিনিস কিভাবে তৈরি হয়েছে সেভাবে। তবে তোমাদের সিলেবাসে ফিজিক্যাল আর ইনঅর্গানিক তোমরা আগে মোটামুটি পড়ে ফেলেছো, পরমাণুর গঠন টঠন দিয়ে। অর্গানিকে পড়বো যে ম্যাক্সিমামটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন আছে খুব সাধারণ গুলো, আর আমরা যে সকল জিনিসপত্র নিয়ে এদিক ওদিক একটু জেনে আছি, যেমন সব থেকে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় হচ্ছে অ্যালকোহল, সেটা সম্বন্ধেও জানবা। হ্যাঁ, না না, এখানে 2 পেজ করে পড়ে দেবো এইটুকু। আচ্ছা এবার শোনো, জৈব রসায়নে আছে, জৈব পদার্থের কথা কি, কথা নাম, জৈব পদার্থের কথা নাম অর্থ কি? জৈব পদার্থ মানে কি, যে পদার্থ জীবদেহ গঠনে ভূমিকা অর্জন করে। তো সে একটা বলো তো, একটা পদার্থের নাম বল যেটা জীবদেহ গঠনে ভূমিকা নেয়। চিনি। আচ্ছা আর কি হবে? প্রোটিন হবে, আর ফ্যাট হবে, লিপিড হবে, অ্যালকোহল হবে, চর্বি। ঠিক আছে, অ্যালকোহল, অ্যালকোহল জানোই তো, অ্যালকোহল হচ্ছে, অ্যালকোহল হচ্ছে অ্যালকোহল, এবার ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। আজকে 12 তারিখ, ডেট পাল্টা দেবো এই দুদিন। ও কালকে তোমার পড়ানো ছিল ওই সময়। অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। ওই স্পিরিটের নাম শুনেছো? স্পিরিট, এই যে আমার এখানে আছে সাদা কালারের বোতল, এই যে এটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল, এটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। হ্যাঁ হ্যাঁ, খেলে নেশা না, খেলে হচ্ছে বাঁ হাতের জল চোখায় না, ওটা সেইভাবে পেট পরিষ্কার করে, সেইভাবে তৈরি। বেশি খেলে বাকি মানে তার বাঁ হাতের জল তো অন্য জনেরা খাওয়া দাওয়া করে। আচ্ছা শোনো, জৈব রসায়ন আইসোপ্রোপাইল অ্যালকোহল, মানে আইসোপ্রোপাইল অ্যালকোহল ওটা ইথাইল অ্যালকোহল। আরে মিথাইল, মিথাইল মানে হচ্ছে ওই যেগুলো থেকে কাঠ পালিশ করে দেখবা, স্পিরিট, হ্যাঁ ওইটা। আচ্ছা এবার শোনো, তাই জৈব রসায়ন দুটো ভাগ আছে, জৈব পদার্থ যেটা হচ্ছে গ্লুকোজ, চিনি ইত্যাদি, 2 নম্বর হচ্ছে অজৈব পদার্থ যেমন হচ্ছে খাদ্য লবণ, চুন ইত্যাদি। আচ্ছা জৈব যৌগ কাকে বলে? দেখো আগেকার দিনে বিজ্ঞানীরা মনে করতো যে জৈব যৌগ নির্দিষ্ট প্রাণ শক্তি ছাড়া, মানে কোনো প্রাণীর মধ্যে ছাড়া বা জীবের মধ্যে ছাড়া তৈরি করা সম্ভব নয়। কোনটা পড়াচ্ছে এখন বই থেকে তো মুখস্থ করে কি বলছি আমি। আচ্ছা দেখো একটা জিনিসের নাম বলে, যেমন হচ্ছে দেখো বাথরুমে সবাই একটা সুন্দর ঝাঁঝালো গন্ধ শুকেছো, আসো পাবো না, যার নাম হচ্ছে অ্যামোনিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের শরীরে যে মূত্র উৎপাদিত হয়, তুমি উত্তর দেবা, আমাদের শরীর থেকে যে মূত্র উৎপাদন হয় তার মধ্যে কি অ্যামোনিয়া থাকে নাকি না? থাকে না, থাকে ইউরিয়া, থাকে ইউরিয়াটা থাকে, তাই তো। ইউরিয়া যখন বাথরুমে মেঝেতে পড়ে বা যে অংশে পড়ে সেখানে কি ব্যাকটেরিয়া থাকে, তারা কি করে সেটাকে অ্যামোনিয়ায় রূপান্তর করে দেয়। আচ্ছা এবার কথা বলো তো, তাহলে ইউরিয়া একটা জৈব পদার্থ আমাদের শরীরে তৈরি হচ্ছে। এখন আগেকার দিনে বিজ্ঞানীরা মনে করতো এইসব জিনিসপত্র ল্যাবরেটরিতে তৈরি করা সম্ভব নয়, তাই তো, শুধু প্রাণের মধ্যেই সম্ভব।
পরবর্তীতে কিছু বিজ্ঞানী আছে যারা ল্যাবরেটরিতে ইউরিয়া তৈরি করে দেখালো। কি হয়েছে? না না না, জলেই নেই, তাই না? আচ্ছা এরপরে না, হ্যাঁ অত দূরই দেবো ভাবছি, দেখি। আচ্ছা এবার চলেছে জৈব যৌগ আর অজৈব যৌগ। আচ্ছা জৈব যৌগের উদাহরণ হচ্ছে এই চিনির সংকেত বলো। হুম, C6H12O6, এটা চিনির সংকেত। আচ্ছা আরেকটা হচ্ছে অজৈব যৌগ, যেমন হচ্ছে লবণ NaCl। আগের দিন আমার ষোলোটা বললে যে কি যেন একটা মাধ্যমে যে জীবন বিজ্ঞান পদ্ধতির নাম মনে রাখা যায়। ওই পদ্ধতি আছে তোমাদের যখন পর্যায় সারণী পড়াবো। ভালো করতে হলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দেবো তখন বলে দেবো। আচ্ছা দাদা, চিনির মধ্যে কি আছে প্রধান উপাদান? কার্বন। চিনির মধ্যে কার্বন, তাহলে অজৈব পদার্থের মধ্যে কোথাও কার্বন আছে কিনা দেখো তো। সোডিয়াম আর Cl মানে ক্লোরিন নেই। চিনি পড়লে কয়লা হয়েছে, কার্বন হয়েছে। কাঠ পড়লে দেখো কয়লা হয়েছে, মানুষকে পোড়ালে দেখো হাড়গুলো কয়লা হয়ে যায়। তাই ব্যাপারটা কি, জীবের শরীরের মূল উপাদান কি হলো? কার্বন। তাহলে জৈব যৌগের মূল উপাদান কি? কার্বন। আচ্ছা কার্বন। আর অজৈব যৌগে কার্বন পরমাণু নাও থাকতে পারে। আচ্ছা এখানে দেখো বইতে দেখো যে পার্থক্য 9খানা দিয়েছে না? 9খানার মধ্যে দেখো 3টে 4টে 5টা দেখো হাইলাইট করে দিয়েছে মোটা মোটা কালিতে লিখে। 137 আছে না শ্রেয়া? ওই 5টা খুব ভালো করে মুখস্থ করবো। 1 4 6 8 9। হ্যাঁ আচ্ছা এখান থেকে বাদ বাকি পরের যেগুলো আছে না, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তোমরা জানো, কিন্তু তারপরে দেখো লেখা আছে সমাবয়বতা, ক্যাটিনেশন। তো এইগুলো আগে না পড়ালে তোমরা বুঝতে পারবে, আবার একটু মুখস্থ রাখবা, চ্যাপ্টারের পরবর্তীতে এগুলো আছে। এবার চলেছে কার্বনের চতুর্যোজ্যতা। কার্বনের চতুর্যোজ্যতা। আচ্ছা যোজ্যতা কাকে বলে? বলো শ্রেয়া, বলো, দেখি চেষ্টা করো। বইতে নেই লেখা। লাস্টের কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলোকে বলে মুক্ত ইলেকট্রন, তাই না? সেগুলোকে যোজ্যতা বলে না, তুমি পারবা। আচ্ছা কার্বনের সঙ্গে এই কার্বনের পরমাণু ক্রমাঙ্ক মনে আছে তো? হাইলি বেবোকানা, হ্যাঁ 6। আচ্ছা শোনো দেখো কার্বনের যোজ্যতায় আসি। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, মানে কার্বনে 6টা প্রোটন আর 6টা ইলেকট্রন আছে। এখন বেসিক্যালি তোমরা যেটা শিখেছো যে কোনো পরমাণুর কেন্দ্রে কে থাকে, নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন আর নিউট্রন। তাই প্রোটন পজিটিভ হয়, নিউট্রন নেগেটিভ হয় না, আধান বিহীন হয়, নিউট্রাল হয়। হয়ে গেল। আচ্ছা এরপরে সুদীপ দেখবা, দেখো সবার প্রথমে যে কক্ষপথ থাকে সেখানে কটা ইলেকট্রন থাকে? সেখানে 2টো ইলেকট্রন থাকে। তাহলে এখন দেখো 6টা ছিল টোটাল, তার মধ্যে 2টো তো প্রথম কক্ষপথে চলে এলো, তাহলে দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে? 4টে। দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে? 4টে। তাহলে হয়ে গেল কত? 6টা। এটা হচ্ছে কার্বনের পরমাণুর গঠন। এবার শুনো, যে কোনো পরমাণুর একটা হেভি বৈশিষ্ট্য আছে, ছিল, এইটা ছিল 6 এ, ছিল 6 এ ছিল, পড়নি, যাই হোক আলাদাই আছে। তাহলে ব্যাপারে যে কোনো পরমাণুর একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা লাস্টের কক্ষপথে চেষ্টা করে 8খানা ইলেকট্রন ধরানো। যে কোনো পরমাণু কি করবে? লাস্টের কক্ষপথে 8খানা ইলেকট্রন ধরানোর চেষ্টা করবে। এখন দেখো এর কক্ষপথে কটা আছে? 4টে। তাহলে এখন প্রবলেম হচ্ছে কি, যদি কোনো পরমাণুর লাস্টের কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে, সে পরিষ্কার বুঝতে পারছে যদি আমাকে 8টা বানাতে হয় 6খানা ধরে আনতে হবে, কষ্টকর, তাতে 2টো তাড়িয়ে দিই। কিন্তু যদি কারোর লাস্টের কক্ষপথে যদি 6খানা ইলেকট্রন থাকে, সে কি বুঝতে পারে, ওহো 6টা আছে আর 2টো দরকার, 2টোকে ধরে নিয়ে চলে আসে। কিন্তু এর আছে 4টে, এর কি 4টে। এর 4টের প্রবলেম হচ্ছে যে এ ডিসিশন নিতে পারে না, এর 4টেকে তাড়িয়ে দেবো, তাহলে তো 4টেই তাড়াতে হলো, নাকি 4টে ধরে আনবো। বুঝা যাচ্ছে? লাস্টের কক্ষপথে কটা করতে হবে? 8টা। 8টা। এখন কার্বন বুঝতে পারছে না যে কি করবে, এ দেখছে যে যদি আমাকে তাড়াতে হয় তাহলে 4টে তাড়াতে হবে, আর যদি আমাকে গ্রহণ করতে হয় ইলেকট্রন তাহলে 4টে গ্রহণ করতে হবে। মানে এটা এদের কারণ লাস্টে 8টা করতে হবে। বুঝা গেল? আচ্ছা মানে হ্যাঁ হ্যাঁ, না লাস্টের কক্ষপথে,
বোঝা গেল? আচ্ছা, এইবার এই এই সমস্যার সমাধানের জন্য কার্বন একটা জিনিস দেখলো যে ও আচ্ছা আমার তো আগের কক্ষপথে 2 পিস আছে, এখানে তো 8টা ধরবে না, এখানে 8টা ধরবে না, তাহলে আমার দরকার কি লাস্টের কক্ষপথে আমি 4খানাকে ধরে নিয়ে আসবো কোনো না কোনো ভাবে। মানে আরেকটা সার্কেল না, এই সার্কেলের মধ্যে আরো 4খানা ইলেকট্রন ধরতে পারবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তখন এ ভাবলো যে ঠিক আছে আমি একটা অন্য জিনিসের ব্যবস্থা করি। সে বলল যে আমি কি করব, ইলেকট্রন কাউকে হুস করে দিয়ে দেবো না, আমি কি করবো ইলেকট্রন আদান প্রদান করব। কাটলে কার্বন কি বলতো, মানে কি কার্বন দেখেছো কোথায়? কার্বন থেকে তোমার হাইড্রোজেন তোমার একটা কার্বন ব্যাকটেরিয়া দেয় খেয়েছে। ওই কার্বন আরে কার্বন মানে কয়লা, ঠিক আছে কোনো অসুবিধা নেই, এবার এটা হচ্ছে কার্বনের একটা পরমাণু, এই যে এটা কার্বনের একটা সিঙ্গেল পরমাণু, যেটা ইলেকট্রন মাইক্রোস্কোপে তাও জুম করে ভালো করে দেখা যায় না। মানে এই রকম দেখি কার্বন থেকে যে এরকম আচ্ছা আচ্ছা, ওর নাম একটা কার্বন, তাই তো? আচ্ছা, এরপরে এইরকম দেখে না না এরকম। আজ এবার শুনবা, তাহলে তাহলে এ কি ইলেকট্রন ছাড়তে পারবে? ছেড়ে দিলে লাস্টের কক্ষপথে 8 পিস হচ্ছে না, তাহলে এই হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, গ্রহণ তো আর এমনি এমনি হয় না, তো এই জন্য ও ইলেকট্রন ছাড়েও না বর্জনও করে না, এই জন্য এর কখনো C+4 বা C-4 এরকম কিছু দেখা যায় না। এ কি করে ইলেকট্রন আদান প্রদান করে, বলে যে দে ভাই আমি একটা দিলাম তুই একটা দে, দুজনে মিলে ব্যবহার করি। কিরম হলো? দেখো 1 পিস ইলেকট্রন কার আছে? হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন হচ্ছে সবার প্রথমে একটা ইলেকট্রন, তাহলে হাইড্রোজেনের কেন্দ্রকে আছে একটা প্রোটন একটা নিউট্রন, আচ্ছা হাইড্রোজেন আছে নিউট্রন নেই, হাইড্রোজেন অ্যাক্টিলিউটর বৈশিষ্ট্য, বুঝতে পেরেছি? পরমাণুতে কিছু বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ বলে বলো। আচ্ছা ঠিক আছে শোনো, দরকার নেই। আচ্ছা শোনো, তাহলে কার্বনের লাস্টের কক্ষপথে কটা আছে ইলেকট্রন? 4টে। আর হাইড্রোজেনের কক্ষপথে কটা আছে? দেখো হাইড্রোজেন তো কোনোদিন চাইবে না যে 8টা হোক, কেন? ও তো কক্ষপথে একটাই আছে, একটা এই কক্ষপথে, আর দুটোর বেশি তো ধরতে পারে না, প্রথম কক্ষপথে দুটোর বেশি ধরতে পারে না, ওটা বৈশিষ্ট্য। একটা সূত্র ছিল 2 × n², সব মনে নেই, মনে নেই যখন ছেড়ে দাও। তাহলে এই জন্য বলছি, তাহলে হাইড্রোজেন কি করবে এই দুটো করার জন্য এদিকের একটা ইলেকট্রন আর এদিকের একটা ইলেকট্রন একটা স্থানে দান করবে, মানে কার্বন আর হাইড্রোজেন দুটো থেকে একটা একটা করে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন কটা হয়ে গেল? দুটো হয়ে গেল। এবার তাহলে ইলেকট্রন জোড়া হলো, ইলেকট্রন জোড়া হলো। এবার এই জোড়াটা কার্বনও ইউজ করবে হাইড্রোজেন ইউজ করবে, মানে ধরো ধরো হাইড্রোজেনকে জিজ্ঞাসা তোর ইলেকট্রন কটা, বলে দুটো, বলে কই ওই যে, বোঝা গেল? এবার মনে করো, হ্যাঁ এগুলো কি ধারণা, সবই থিওরি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করতে গিয়ে দেখা যায় কি এগুলো অ্যাপ্লাই করা যাচ্ছে না, খালি চোখে এগুলো দেখা যায় না। মাইক্রোস্কোপে ইলেকট্রন, ইলেকট্রন এখানে কোথায় যে আমি দেখবো? আমি তো বায়োলজি নিয়ে পড়তাম তো, আমার এগুলো ছিল, বায়োলজিতে আমি জিনিসপত্র সব দেখেছি। আচ্ছা এবার আসি এরপরে, তাহলে দেখো কার্বনে তাহলে একদিকে ঝামেলা মিটে গেল, তাহলে কার্বন কি করবে আর একটা হাইড্রোজেনের সঙ্গে আবার একটা ইলেকট্রন আদান প্রদান করে আরেকটা বন্ধন বানাবে, এই সাইডে আরেকটা হাইড্রোজেনের সঙ্গে আবার একটা বন্ধন বানাবে, এই সাইডে আরেকটা হাইড্রোজেনের সঙ্গে আরেকটা বন্ধন বানাবে। তাহলে দেখো তো কার্বন কটা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন বানালো? 4টে। আর প্রত্যেকটা হাইড্রোজেন কার্বনের সঙ্গে বন্ধন বানিয়ে খুশি, কারণ কার্বন আর হাইড্রোজেনে একটা একটা ইলেকট্রন মিলে, দেখো হাইড্রোজেনে 2টো ইলেকট্রন কমপ্লিট, কার্বনের এরকম 4টে বন্ধু বাঁধিয়ে ফেললো, এই হ্যাঁ দিয়ে দেখো কার্বনের টোটাল ইলেকট্রন কটা হলো? দুটো, দুটো 4টে, 6টা 2 8টা, ক্লিয়ার হয়ে গেল? তাহলে এইখানে ভালো করে দেখবো তো, কার্বন যখন একটা ইলেকট্রন প্রদান করছে কাউকে ছেড়ে দিচ্ছে, তখন কার্বনের যোজ্যতা কত হবে? +1। ভালো করে শুনবা, কার্বনের মধ্যে 6টা প্রোটন আর 6টা ইলেকট্রন তো আছে, কার্বন যখন একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিচ্ছে তখন তার যোজ্যতা কত? +1। হাইড্রোজেনে 1 পিস ইলেকট্রন ছিল, সে যখন কাউকে দিয়ে দিচ্ছে, তাই তো, তখন ওর যোজ্যতা কত? +1। তাহলে বলো তো দুজনের যোজ্যতা একই না আলাদা? একই। তাহলে দুজনের যোজ্যতা একই কেন হচ্ছে? কারণ দুজনা চাইছে যে একটা ইলেকট্রন আমিও দিই, ও চাইছে একটা ইলেকট্রন আমিও দিই, দুটোকে সমানভাবে ব্যবহার করবো বলে। বুঝতে পারলাম? সে পরীক্ষায় কালো কালি আর নীল কালি পেনের মতো, আমি নীল কালি আনছি তুই কালো কালি আনছিস, একটা একটা পেন শেয়ারিং, দুজনাই ইউজ করবো। যোজ্যতা মানে হচ্ছে যতগুলো ইলেকট্রন, কোনো দরকার নেই,
কোনো একটা সাধারণ পরমাণু যতগুলো অন্য পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে তাকে তার যোজ্যতা বলা হয়। বুঝা গেল? আচ্ছা, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত হবে? দেখো একটা এক হতে পারে, কারণ একটার বেশি ও যুক্ত পারবে না। তো এই জায়গাটা বোঝা গেল। তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত হলো এখানে? এক। কার্বনের যোজ্যতা কত হলো? না না, আমি একটা হাইড্রোজেন, আমি তো সবকটা মিলে আলোচনা করছি না। চার কখনো হতে পারে না, একটু আগেই বলে দিচ্ছি ওই জন্য। ঠিক আছে, তাহলে এখন তাহলে কি হলো? এটা একটা বন্ধন গঠন করলো। এই বন্ধনকে কি বলেছে? সমযোজী বন্ধন। কেন সমযোজী? দুজনের যোজ্যতা সমান হওয়ার পরে বন্ধন তৈরি হচ্ছে। দুজনের যোজ্যতা সমান হওয়ার পরে বন্ধন তৈরি হচ্ছে, তাই এটাকে কি বলা হচ্ছে? সমযোজী বন্ধন। ইংরেজিতে বলে কোভ্যালেন্ট বন্ড। ইংরেজিতে লেখা আছে আদেও? আচ্ছা, লেখা নেই যখন আমি আর বলতেও চাই না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। আর একটুখানি আছে, আর 10 মিনিট মতো লাগবে। হ্যাঁ আচ্ছা, এই জায়গাগুলো বুঝতে পারলাম। বাহ, হ্যাঁ তবে এই থিওরিটা খুব স্টেবল। কোথায় গো? দাও। ও হ্যাঁ, ধরো ঠিকই আছে। আচ্ছা শোনো, শ্রেয়া বললো যে, ভালো করে শুনবা, শ্রেয়া বললো যে কার্বনের যোজ্যতা 4 হয়। সেটা কার্বনের যোজ্যতা 4 হয় ঠিকই আছে, কিন্তু সেটা প্লাস অথবা মাইনাস একটা আমি বলতে পারবো না। যোজ্যতা 4 ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কারণ প্লাস মানে এই কারণে, মানে কারণ কার্বন তো সরাসরি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে না বা গ্রহণ করছে না, ওই জন্য। আচ্ছা এবার শোনো, তাহলে এখন মনে করো একটা কার্বন, ভালো করে বুঝবে এই জায়গাটা। এই জায়গাটা নতুন, আগে তোমরা শিখেছো একটুখানি, কিন্তু আজকে নতুন করে শিখবা। দেখো যে কার্বনের 4 সাইডে 4টে হাইড্রোজেন যুক্ত থাকে কি থাকে না? থাকে। তাহলে সাধারণত এর আণবিক গঠন এটা হওয়া উচিত, কিন্তু এর অণুর বিশ্লেষণ করতে গেলে যখন মাইক্রোস্কোপে, সরি, ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় ফেলে দেখা যায়, খালি মাইক্রোস্কোপে কয়লার বড় টুকরো দেখতে পাবা। হ্যাঁ দেখা যায়, মানে দেখা যায়, আবার ছাপ ওঠে। আচ্ছা ইউটিউবে দেখো, ভালো ভিডিও আছে ইলেকট্রন মাইক্রোস্কোপের ছবি তোলা, আরো ভালো তাও আছে। আচ্ছা এবার শোনো, আবিষ্কার হয়ে গেছে। আচ্ছা এবার দেখো, তাহলে এখন দেখো মাঝখানে কার্বন আছে, উপরে হাইড্রোজেন আছে। তারপর হচ্ছে এই হাইড্রোজেনটা কটা ইলেকট্রন বিনিময়ের জন্য তৈরি হয়েছিল? একটা। যাক, ওটা দেখার দরকার নেই। তাহলে একটি, তাহলে এটা এখানে যে বন্ধন তৈরি হলো, সমযোজী বন্ধন হচ্ছে একটা তৈরি হয়েছে। কটা বন্ধন তৈরি হয়েছে? একটা। তার মানে কি এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা। দেখা যায় কি এই যে মাথার উপরে যে হাইড্রোজেনটা আছে, এর সবগুলোকে চাপ দেয়, মানে এইগুলো সোজাভাবে সুস্থভাবে দাঁড়াতে পারে না। হয়ে গেছে? হ্যাঁ পারে না, কারণ এর উপর থেকে কি করে বিকর্ষণ করে সব করা যায়। হয়ে গেছে? ফলে দেখা যায় এইগুলো একটুখানি বেঁকে বেঁকে যায়, এগুলো কি হয়ে যায়? একটু বেঁকে বেঁকে যায়। হয়ে গেছে? হ্যাঁ এই কারণে ব্যাকে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যে গঠনটা তৈরি হয় সেটাকে বলে কি? চতুস্তলকীয় গঠন। কি বলা হয়? চতুস্তলকীয় গঠন। মানে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেস। মানে হচ্ছে এই যে ঘন বস্তু দেখেছি না, ঘন বস্তু, এই ঘন বস্তুর আকৃতি কি? ডাইমেনশন মানে হচ্ছে ওই মাত্রিক। যেমন হচ্ছে একমাত্রিক ছবি হচ্ছে বৃত্ত, 4 ডাইমেনশন হয়, 7 ডাইমেনশন হয়, মেটাভার্স 10 ডাইমেনশন। মানে ওক্ষেত্রে মাত্রাগুলোকে সাউন্ড দিয়ে বলা হয়, যে সাউন্ড সিমুলেশন ইত্যাদি হয়। যাক, পরে আসছে। আচ্ছা এবার শোনো, তাহলে এইটুকুনি বোঝা গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো সমযোজী বন্ধনের মাঝখানে নিশ্চয়ই কোনো একটা অ্যাঙ্গেল আছে, কোণ আছে। ত্রিকোণমিতিতে চলে এলাম, সেই কোণের মান খুব সহজ, 109 ডিগ্রি। আচ্ছা 28 মিনিট আছে না 24 মিনিট আছে, একটু দেখে বলুন। আচ্ছা 28 মিনিট আছে, বোঝা গেল? 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে বইতে যদি পরীক্ষায় কোশ্চেন আসে, আমিও দিয়েছি যে মিথেন অণু, আচ্ছা এখানে আমরা CH4 নিলাম না, তাই তো? CH4 মানে কি? মিথেন। সি এর সঙ্গে 4টে হাইড্রোজেন, মিথেন। তাহলে এই যে মিথেন অণু যে আমরা আঁকলাম আণবিক গঠন, এটা কি বলা হবে? আণবিক গঠন। বইতে আছে। উমা, ছুটির সময় দেখছি তোমার। আচ্ছা এবার শোনো, তাহলে এখন এই ঘটনাকে বলা হয় কি? সমচতুস্তলকীয় মডেল। এই কি বলা হবে এটাকে? সমচতুস্তলকীয় মডেল। আচ্ছা মিথেন অণুর গঠন আমি এঁকে দেখালাম তাহলে এখানে। এরপরে চলে যাবে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলছে কি, একবার আমি এটা পড়ে নিই, তাহলে তুমি বুঝতে পারবে। তুমি যেখানে সহজে বুঝতে পারছো সেটা তুমি পড়ো, কোনো চাপ নেই।
আচ্ছা, কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখো, বলছে কি যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলো নিজেদের মধ্যে সমযোজী, এক বন্ধন, দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দ্বারা যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করে, তারা তাকে বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। মানে এখানে দেখো কার্বন হাইড্রোজেনের সঙ্গে কতগুলো বন্ধন তৈরি করলো, সবগুলো একটা একটা সিঙ্গেল সিঙ্গেল বন্ধন না। কিন্তু যদি বাজারে যে সাইকেল ঝালাই দেয় দেখেছো, কি ওখানে কোন গ্যাস ব্যবহার করা হয়, দেখো যে ওই পাথরের মতো কিছু দেয়, কার্বাইড দিয়ে দেয়, কার্বাইড গুলো জলের মধ্যে যাওয়ার পরে বিক্রিয়া করে দিয়ে তাপ আর না, অক্সিজেন তো থাকে সিলিন্ডার পাশে ওখানে। হ্যাঁ, পিতলের তো ঝালাই মেশিনে গ্যাস কি বেরোয় নতুন, অ্যাসিটিলিন। কি বেরোয়? অ্যাসিটিলিন গ্যাস। তাহলে দেখো অ্যাসিটিলিনের ক্ষেত্রে চলে আসো, আমি একটু পেজ নাম্বার দেখাই। পেজ নাম্বার হচ্ছে আচ্ছা, এগুলো একটু ভালো করে মুখস্থ করবা, দেখবা যে বুঝতে পারবো। অ্যাসিটিলিন, আচ্ছা এই তো অ্যাসিড পাশেই তো আছে। আচ্ছা দেখো নিচে নিচে, আচ্ছা একদম নিচে চলে আসো, এই পেজের নিচে 138 পাতার নিচে আসো। দেখো দেখাচ্ছে প্রথমে ইথেন, প্রথমে কি দেখাচ্ছে ইথেন, দেখো এইভাবে আছে, সি সি দুটো সি, এর চারিপাশে তিনটে করে এইচ। দেখো প্রশ্ন হচ্ছে তিনটে এইচ কেন হলো, কারণ হচ্ছে দেখো সি আর সি এর মধ্যে, সি আর সি এর মধ্যে একটা বন্ড, হ্যাঁ সি এর দেখো সি এর চারপাশে চারটে বন্ড হয়েছে কিনা দেখো, হয়েছে না? এটা হচ্ছে ইথেন। বলতো এখানে সবকটা কেমন বন্ধন, মানে সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, সমযোজী এক বন্ধন। আচ্ছা এটা ইথেন। আচ্ছা ইথেনের পরে দেখো ইথিলিন, দেখো ইথেনের পর নিচের ছবি দেওয়া হচ্ছে ইথিলিন, দেখো এইভাবে আছে, সি ডাবল বন্ড সি, তাহলে এখানে দুটো বন্ধন হয়ে গেল, তাহলে এদিকে একটা এইচ, এদিকে একটা এইচ, এদিকে দুটো বন্ধন এইচ, এদিকে একটা এইচ। তার মানে কি কথা হচ্ছে যে সি এর হাত কটা হিসাব মতো, চারটে হাত। তাহলে মাঝখানে যদি একটা সিঙ্গেল ডবল বন্ড তৈরি করে, মানে দুটো বন্ধন হয়ে যায়, তাহলে উপরে একটা বন্ধন নিচে একটা বন্ধন, আর এই সি এর জন্য উপরে একটা নিচে একটা। তাহলে বলো তো কার্বন কটা বন্ধন তৈরি করলো এখানে? দিন পেজ উল্টে চলে আসে অ্যাসিটিলিন, দেখো লেখা আছে এরকম সি ট্রিপল বন্ড সি, তাহলে এদিকে একটা এইচ, এদিকে একটা এইচ, এইটার নাম কি অ্যাসিটিলিন। ওই যে বিপুল কাকা যেটাতে ঝাল দেয় আর কি, বলছে হ্যাঁ চেনো বিপুল কাকাকে, বিপুল কাকাকে চেনো? হ্যাঁ, বললাম বিপুল কাকাকে চেনো? তোমাদের দেখি হ্যাঁ শোভনের বাবা। যাই হোক, তাই এটাকে বোঝা গেল। আমি সাইকেল খুব কম ছাড়াই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তাহলে বলো, তাহলে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলতে পারলাম, কার্বন নিজেদের মধ্যে না, বলছি কি যে ধর্মের জন্য কার্বন পরমাণু নিজেদের মধ্যে সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন গঠন করে এবং নিজেদের মধ্যে যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল, কার্বন শৃঙ্খল মানে শিকল, দেখেছো তো লম্বা চেন তৈরি হয়ে যায়, তাকে কি বলা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। আর এই শৃঙ্খল দু ধরনের হতে পারে, একটা হচ্ছে মুক্ত শৃঙ্খল, একটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল। আচ্ছা মুক্ত শৃঙ্খল মানে কি, ওদের শাখা পোশাখা নেই, দাঁড়াও দিন, এটা এবার এই শৃঙ্খলে কি শাখা পোশাখা আছে? মুক্ত শৃঙ্খল হয়ে গেল। আচ্ছা বদ্ধ শৃঙ্খল, সরি শাখা পোশাখা বিহীন, শাখা পোশাখা যুক্ত, দুটোই হতে পারে। এবার না 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 না, আচ্ছা মুক্ত শৃঙ্খল আছে, শোনো মুক্ত শৃঙ্খল দু ধরনের হতে পারে, বইতে লেখা আছে শাখাহীন আর শাখাযুক্ত, পরবর্তীতে আমরা শাখাহীন আর শাখাযুক্ত পড়বো। আচ্ছা বদ্ধ শৃঙ্খল কি বলতো, বদ্ধ শৃঙ্খল মানে হচ্ছে যার কোনো শাখা পোশাখা তেমন ভাবে থাকবে না, একটা আবদ্ধ হয়ে যাবে জিনিসটা। আচ্ছা বলছে কার্বন শৃঙ্খল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে এবং এর ফলস্বরূপ অগণিত জৈব যৌগের সৃষ্টি হয়। ওই তো 8.30 এর উপরে লাইনটা বললাম, ইথিন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন এর উপরে বললাম, ঠিক আছে। আচ্ছা তাই এবার চলে আসে যে ইথেন। আচ্ছা এই পর্যন্ত কটা কোশ্চেন হচ্ছে আগে দেখে নাও, তাই এইটুকু থাক। তাহলে ইথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন আজকে আর দেবো না। না দেখছি। আচ্ছা উপরে দেখো ছবি দেওয়া আছে, দাও দেখো লেখা আছে শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল, শাখাযুক্ত বদ্ধ, এই মুক্ত শৃঙ্খল পেয়েছো? প্রথমটা দেখো, এই যে প্রথমে দেখো, প্রথমে দেখো লেখা আছে না সিসিসি, মানে দেখো এইরকম হয়েছে, এই যে এই ঘটনা আছে। এখান থেকে এটা হচ্ছে শাখা বিহীন মুক্ত শৃঙ্খল, দেখো কোনো শাখা নেই, মানে শাখা নেই মানে কি দেখো এর সঙ্গে অন্য কোনো সি যুক্ত হয়েছে, হয়নি,
তাহলে এটা কি হচ্ছে শাখাহীন। আচ্ছা শাখা যুক্ত দেখো 2 নম্বরে দেখো লেখা আছে এরকম, যেমন মনে করো এখানে এই যে শ্রেয়া এখানে এরকম আছে তো, মনে করো এর সঙ্গে আরেকটা সি জুড়ে গেল, তাহলে এখানে সি এর এখানে একটা বন্ড, তাহলে এদিকে এই সি এর মনে করো আবার আচ্ছা এখানে একটা সি আছে একটা এইচ আছে, বুঝতে পারছি দেখো। তাহলে দেখো এখানে শৃঙ্খল তৈরি হয়ে গেল না, এই যে একটা দুটো তিনটে চারটে, এই সি এর মনে করো দুটো এইচ আবার এদিকে একটা সি, তাহলে এটা কি শৃঙ্খল যুক্ত, আর আগেটা ছিল শৃঙ্খল মুক্ত। আচ্ছা আরেকটা দেখো লেখা আছে বদ্ধ শৃঙ্খল। বদ্ধ শৃঙ্খল কি বলতো বেনজিন, মানে জাস্ট বলি মনে করো 6টা কার্বন, এই স্ট্রাকচারটা হেভি স্ট্রাকচার, 6টা কার্বনের রিং এর মতো স্ট্রাকচার গঠন করে, এটাকে বলে বেনজিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সিঙ্গেল বন্ধন না, সবসময় সিঙ্গেল থাকে না, এর মধ্যে বন্ধনী গুলো ঘোরাঘুরি করে, মানে একে থাকলো তিনে থাকলো, একে থাকলো তিনে থাকলো আর 5-এ থাকলো। এবার তুমি এর ফার্স্ট এবার সেকেন্ডে এটা পরিবর্তন করে ফেলে, এখানেই তো কেমিস্ট্রি মেন প্রবলেম তো এইটা। কেমিস্ট্রির মেন প্রবলেম হচ্ছে কেমিস্ট্রি স্থির নেই। হ্যাঁ 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 এইটা